গ্রামগঞ্জের বৃষ্টির মৌসুম বলতে আমরা সবার প্রথম যা বুঝি তা হলো ঝুমঝুম বৃষ্টি, খানিক বাদে বাদে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ আর ঝলকানি। অনেকের কাছে তা বিলাসিতা মনে হলেও এই মুহূর্তে রতনের কাছে সেটা একেবারেই বিলাসিতার মুহূর্ত মনে হচ্ছে না। সময় প্রায় মাঝরাত। এমন সময় ছাতা মাথায়, হাতে ব্যাগ নিয়ে এই প্যাচ প্যাচে কাদার মধ্য দিয়ে বৃষ্টির সাথে মোকাবিলা করে হেঁটে চলেছে রতন। বড় রাস্তা পেরিয়ে অলিগলি ডিঙিয়ে গ্রামের মেঠো পথ ধরেই এগিয়ে চলেছে সে। পুরো রাস্তা কাদায় মাখামাখি হয়ে আছে। সকালবেলা রওনা দিলেও বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া বন্ধ থাকায় প্রায় সারাদিনই নষ্ট হয়ে গেছে রতনের। রতনের উদ্দেশ্য নিজের বাড়ি নীলগঞ্জে যাওয়া। প্রায় 6 বছর শহরে কাজ করে নিজের পরিবারের কাছে ফিরছে রতন। কি অলক্ষণে বৃষ্টি! সকাল থেকে একটানা পড়েই যাচ্ছে, থামবার নাম নেই। বৃষ্টির জন্য রাস্তাঘাট সব বন্ধ। পৌঁছতেই মাঝরাত হয়ে গেল। নদীর ঘাটে নৌকা পেলে হয়। ঝুমঝুম বৃষ্টিতে মাঝিরা সব বাড়ি পৌঁছে গেছে। রতন চারপাশে তাকিয়ে চাতক পাখির মতো হন্যে হয়ে খুঁজতে লাগলো একটা নৌকা, কিন্তু কোথাও নৌকার দেখা মিলল না। এদিকে ঝুমঝুম বৃষ্টির মধ্যেই আকাশ চিরে একের পর এক বাজ পড়ছে। তার শব্দ এত বিকট যে শুনে বোঝা যাচ্ছে আশেপাশে কোথাও পড়ছে। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভাবতে থাকে এই অসময়ে নৌকা কোথা থেকে পাবে সে। এপারে কোনো ছাউনি নেই দাঁড়ানোর মতো। সারাদিন রাস্তায় কাটিয়েছে সে, তাই সারা রাত দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা রতনের নেই। নদী পেরোলেই তার গ্রাম। ভগবান, এমন বিপদে ফেললে এবারের থেকে উদ্ধার করো। কোনো নৌকাই তো দেখতে পাচ্ছি না, এবার কি হবে? রতন হঠাৎ মাঝ নদীতে তাকিয়ে দেখে দূরে টিমটিমে আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। আরো স্পষ্ট হতে থাকে জিনিসগুলো আস্তে আস্তে। রতন দেখে মাঝ নদীতে মাঝারি আকৃতির নৌকা ভেসে আছে। রতনের মনে পড়তে থাকে বেশ কিছু বছর আগে যখন রতন ছোট ছিল, তখন তাদের গাঁয়ের এই নদীতে বেশ কিছু বেদে সম্প্রদায় নৌকায় বসবাস করত। তারা ছিল অসহায় যাযাবর জাতি। ঘরবাড়ি না থাকায় নৌকাই ছিল তাদের শেষ সম্বল। কিন্তু কোনো এক অজানা কারণে হুট করে বেদে সম্প্রদায় এক রাতের মধ্যে উধাও হয়ে গিয়েছিল। সবাই বলা বলি করছিল তারা অন্যত্র চলে গেছে। এত বছর পর তারাই কি তবে ফিরে এসেছে? দেখে তো মনে হচ্ছে ওরাই সেই বেদের দল। বসে বসে গেম খেলছেন? ক্রিকেক্সে খেলুন, সাথে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন 100টি স্পিন একদম ফ্রি। জন্মদিনে থাকছে বিশেষ গিফট, পেয়ে যান 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন 205টি ফ্রি স্পিন, 500 টাকা ডিপোজিটে পেয়ে যান 3000 টাকা বোনাস। বন্ধুকে রেফার করলে জেতার সুযোগ 3,77,777 টাকা। অ্যাডমিটর খেলুন, আকাশে উড়ুন, জিতুন 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক একেবারে ঝড়ের গতিতে। আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। এত বছর গ্রামে ছিলাম না, হয়তো এর ভিতরেই গ্রামে ফিরে এসেছে ওরা। তবে এত দূর থেকে ওরা কি আমায় দেখতে পাবে? রতন দেখতে পায় সেই বেদে নৌকাগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এত সময় পর কিছু মানুষের দেখা পাবে এই ভেবে রতন খানিকটা নিশ্চিন্ত হয়। নৌকাগুলো ধীরে ধীরে নদীর পাড়ের দিকে এসে পড়ে। এত রাইতে এইখানে কি করেছেন বাবু, এই বৃষ্টির ভেতরে? আর বলবেন না, এই বৃষ্টির কারণে সারা রাস্তা গাড়ি আটকে ছিল। আমি এই গাঁয়েরই ছেলে, বছর 6 পর শহর থেকে ফিরলাম। ভেবেছিলাম ঘাটে কোনো নৌকাই পাবো না। আচ্ছা, আপনারা কি বেদে? হ বাবু, আমরাই সেই বেদে। আমাদের নৌকায় উঠা পড়েন বাবু, পারে আপনারে নাইমে দিয়ে আসি। কিন্তু আপনাদের অসুবিধা হবে না তো? কি যে কোন বাবু, আপনারা এতদিন আশ্রয় দিচ্ছেন, এইটুকু সাহায্য করুন না। আচ্ছা বেশ, আমারও ওই পারে যাওয়াটা খুব দরকার। এত রাতে নৌকা পাওয়া সম্ভব নয়। আপনারা ওপারে নামিয়ে দিলে আমারও অনেক উপকার হয়। রতন অবিলম্বে নৌকায় উঠে পড়ে। এই বৃষ্টিতে এমন সাহায্য সে পাবে
একথা কল্পনাও করেন। মনে মনে ভগবান আর এই বেদে সম্প্রদায়ের লোকেদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে সে। রতন দেখল নৌকার ভেতর একটা মেয়ে বসে আছে, এক হাতে ঘোমটা টেনে। দেখে খুব একটা বয়স মনে হচ্ছে না। আপনারা না থাকলে আমার যে কি হতো, সারা রাত ওই বাড়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। তা আপনারা আবার কবে এসেছেন? ছোটবেলায় শুনেছিলাম বেদে সম্প্রদায়ের লোকেরা কোথায় যেন চলে গেছে গ্রাম ছেড়ে। এই গাঁয়ে আবার ফিরলেন কবে? সেসব তো অনেক পুরনো ঘটনা গো। বেদে সম্প্রদায়ের লোক বন্যায় বাইসে এই গায়ে আইসেছিল। এরপর বছরের পর বছর এই গায়ে থাকতে থাকতে এই গায়ের বাসিন্দা হইয়া উঠেছিল গো। একদিন এক বিপদে সব শেষ হয়ে গেল গো। মানে কি বিপদ হয়েছিল? তুমি কি সেই গল্প শুনবা বাবা? শোনো তবে। নৌকায় বসে থাকা বৃদ্ধা মহিলা বলতে শুরু করে কিভাবে তারা এখান থেকে চলে গিয়েছিল। রতন মনোযোগ দিয়ে শুনতে থাকে সেই গল্প। আইজ আমি একখান শৈল মাছ ধরেছি মা। মাছটা বেশ বড় আছে। ওইখান রান্দি? আইসা রান্দো মা। জালখান একটু বেশি কইরা দিস মা। আইসা বাবা। কিরে, সকলকে আজকে বেশ খুশি মনে হচ্ছে। জমিদার বাবু, আপনি আমাগো এইখানে? আসতে পারি না বুঝি? পুরো গ্রামটাই তো আমার। হ্যাঁ কে জমিদার বাবু, তা তো বটে। তা এই আমাদের বেদে সম্প্রদায়ের কাছে কি মনে কইরে আইসলেন বাবু? এসেছিলাম তো পাকা কথা বলতে। আমার চেলারা বলল এখানে নাকি অনেক সুন্দরী একজন থাকে, তার জন্যই তো আসলাম। সুন্দরী? আপনি কি আমার মেয়ের জন্য সম্বন্ধ আইনেছেন বাবু? তোর মেয়ে? বেশ, দেখি তাকে। মায়া, দেখ দেখ, জমিদার বাবু তোর জন্য সম্বন্ধ আইনেছে। একটিবার বাইরে এসে দেখ মা। শেষ পর্যন্ত আমার মেয়েটার একখানা গতি হবে গো। তাও আবার জমিদার বাবুর দয়ায়। ও মা, মা বাইরে আয় মা। আরে বাহ, আমার গায়ে এত সুন্দরী থাকে। এই, তোর আমাকে আগে বলিসনি কেন? তাহলে তো আগেই নিয়ে যেতাম। তা জমিদার বাবু, আপনি কায়ের জন্য সম্বন্ধ আইনেছেন? আপনার ছেলে নাকি পরিবারের অন্য কেউ? আর বিয়ের আগে পাত্রকে যদি আমরা একবার দেখতে পেতুম, না মানে ওই আপনি যদি অনুমতি দেন আর কি। কি তখন থেকে বিয়ে বিয়ে করছিস? আমার কোনো ছেলে নেই। আমি তো এসেছি আমার জন্য, আর বিয়ে করতে নয়। আমার একটা বাগান বাড়ি ছিল, সেখানে নিয়ে যেতে। ওসব বিয়ে টিয়ে বহুকাল আগে করেছিল। ওকে তো নিয়ে যাব আমার বাগান বাড়িতে রাখতে। তবে চিন্তা করিস না, তোরা মাসে মাসে অনেক টাকা পাবি। টাকা পয়সা সোনা দানায় একেবারে ভরিয়ে রাখবো। এইসব নৌকায় ভেসে ভেসে থাকতে হবে না তোদের। তোদের বাড়িও বানিয়ে দেব। শুধু তোদের মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দিতে হবে। এসব কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল মায়ার পরিবারের ওপর। জমিদারের পরিবারে তাদের মেয়ের সম্বন্ধ হচ্ছে এটা ভেবে তারা এত সময় ভীষণ খুশি ছিল, কিন্তু এরপর যা শুনল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। এরপর জমিদার কিছু বলার আগেই মায়ার বাবা বলে উঠল, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান বাবু। আপনি যে এত খারাপ একখান প্রস্তাব লইয়া আইবেন শুনলে আপনারে এইখানে আসতেই দিতাম না, আগেই দূর দূর করে তাড়াই দিতাম।
আমার মাইয়ারে আমি সারা জীবন নিজের কাছে বসাইয়া বসাইয়া খাওয়াবো, তাও তাও আপনার মতো দুশ্চরিত্র লম্পটরে দিব না। কে এত বড় সাহস? কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই? কি ভুলে গেছিস আমি যদি তোদেরকে দয়া করে এখানে থাকতে না দিতাম তবে তোরা থাকতে পারতিস? সেই ভয় আমাকে নাই জমিদার বাবু। আমরা নদীতে ভাসা মানুষ, এক জায়গায় ঠাঁই না হইলে ভাসতে ভাসতে আরেক জায়গায় চইলা যামু। আর এইখানে আপনি আমাগরে থাকতে দেন নাই। আপনার বাপ বহুত ভালা মানুষ ছিল, তিনি আমাগো পূর্বপুরুষে এখানে থাকতে দিছিল। বছরের পর বছর আমরা এইখানেই থাকি। দরকারে এখন এখান হইতে চইলা যামু, কিন্তু আপনি যান কইতাছি জমিদার বাবু, আপনি যান এইখান থাইকা। ঠিক আছে, তোদের আমি দেখে নেব। দিনের বেলা চলে গেলেও রাতের আধারে জমিদার আর তার চেলা আবারও ফেরত আসে নদীর পাড়ে। সেই সময় বেদেরা নিশ্চিন্তে ঘুমিয়েছিল তাদের নৌকায়। এমন সময় তারা নৌকার ওপরে চারপাশে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠে নৌকা দুটো। নৌকার ভেতরে থাকা কেউই বাইরে বেরিয়ে আসার সুযোগ পায়নি। তারা আগেই ভেতরে পুড়ে ছাই হয়ে গেল সবাই। আমাকে তাড়িয়ে দিয়েছিলি না, এবার গোটা পরিবার শুদ্ধ নিয়ে মর। এই শোন, সব কটা মরে গেলে জল সমাধি দিয়ে দিবি, কেউ যেন টের না পায়। মানে আমাদের জমিদার আপনাদের এই নৌকায় আগুন ধরিয়ে দিয়েছিল? কি বলছেন এসব? আমরা গ্রামে থেকে কেউ কিছু জানবো না? ভালোই গল্প করতে পারেন দেখছি। হ্যাঁ, গল্পই বটে। তা বাবু, আপনি বাইরে বসে আছেন কেন? ভেতরের দিকে গিয়ে বসেন। এখানে বেশি সময় থাকলে তো বৃষ্টিতে ভিজে যাবেন। আর একটু ভেতরে গিয়ে বসেন। রতন কথা মতো ভেতরে গিয়ে বসল। ভেতরে কোন একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে খুব একটা বয়স নয়। মেয়েটার পেছনে সাদা কাপড়ে কিছু একটা ঢাকা। খুব সম্ভবত তাদের নৌকার কেউ ঘুমিয়ে আছে হয়তো। নৌকার বাইরেটা ঠান্ডা হলেও ভেতরের দিকটা কেমন ভ্যাবসা গরম। মেয়েটাকে দেখে রতন বলে উঠল, যদি কিছু মনে না করেন, আপনি এইভাবে ঘোমটা দিয়ে বসে আছেন কেন? ভিতরে কেমন একটা ভ্যাবসা গরম লাগছে না? আমি ঘুমটা খুললে আপনি সইতে পারবেন না বাবু। কি সইতে পারবো না কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, দেখতে চান আমারে? তবে দেখেন। ঘোমটা খোলার সাথে সাথেই রতন যেন নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সত্যিই দেখছে নাকি স্বপ্ন বুঝে উঠতে পারল না। এই যে এক পোড়া বিগলিত মুখ, শরীর থেকে খসে খসে পড়ছে গলিত মাংস। এরপর রতনের সামনে একে একে সকলের রূপ পরিবর্তন হতে শুরু করলো। রতন যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সকলকে দেখে মনে হচ্ছে নরকে ঢুকেছে সে। ওরা কি সত্যি সত্যি মানুষ? তবে কি কিছুক্ষণ আগে যে গল্পটা রতন শুনলো, ওইটা সত্যি সত্যি তাদের গল্প? সেদিন সবাই মারা গেছিল, তবে কি এরা সবাই তাদেরই ফিরে আসা আত্মা? কি এসব কি হচ্ছে আমার চোখের সামনে? কারা তোমরা? কি 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 চাও আমার কাছে? সেদিন আমাদের পুড়িয়ে জল সমাধি দিয়েছিল ওই জমিদার। কেউ জানতে পারেনি, কেউ না। এই জলের নিচেই আছে আমাদের সবার লাশ। ওই গায়ের মানুষেরা আমাদের খোঁজও করেনি। ভিন্ন জাতি বলে আমাদের সকলে আলাদা করে রাখেছিল। আর তুই তুই হলি
ওই গ্রামের লোক, তোকে তো এবার মরতে হবে। না না, দোষ তো করেছে জমিদার। আমাদেরকে কেন শাস্তি দেবে? বিশ্বাস করো, আমি এসব জানতাম না। গ্রামে আমার বউ মা বাবা আছে, দয়া করে আমাকে ছেড়ে দাও। জমিদার, জমিদারকে তো আমরা রোজই শাস্তি দেই গো, রোজই শাস্তি দেই। ওই দেখো বাবু, ওই হলো জমিদার। আমরা সবাই রোজ রাতে একটু একটু করে খাই, আমাদের ক্ষুধা মিটাই। রতন দেখলো সত্যি সত্যি জমিদারের রাত খাওয়া লাশটা ওই সাদা কাপড়ে মোড়ানো ছিল, যেটাকে সে ঘুমন্ত মানুষ ভেবেছিল। এই অশরীরী আত্মারা জমিদারকে অনেক আগেই মেরে ফেলেছে। তার শরীরকে নিয়ে রোজ উল্লাসে মেতে ওঠে ওরা, রোজ শাস্তি পেতে হয় জমিদারকে। এইসব দেখে রতন যেন আর সহ্য করতে পারে না। এদিকে সবাই তেড়ে আসে রতনের দিকে। না না, দয়া করো, আমাকে মেরে ফেলো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, দয়া করো আমাকে। পরিস্থিতি এই রূপ দেখে অন্য কোনো কিছু চিন্তা না করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চিৎকার দিয়ে রতন নদীতে ঝাঁপ দেয়। ও রতন, বলি শুনতে পাচ্ছিস বাবা? কি রে? আমি কোথায়? ওরা কি আমাকে মেরে ফেলেছে? কি বলছিস তুই? ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর হরেন কাকা। তুই এখানে পড়ে আছিস কি করে বাবা? রাতের বেলা নদীতে পড়ে গিয়েছিলি নাকি? ওরা, ওই বেদেরা এসেছিল। কি কি বলছিস তুই? ওরা আবারও ফিরে এসেছে? জমিদারকে নিয়ে গিয়ে ওদের শান্তি হয়নি? এসব কি হচ্ছে কাকা? অনেক আগে তুই যখন ছোট ছিলি তখন ওদের মেরে ফেলেছিল এই জমিদার। অনেক বছর পর যখন জমিদারকে সকলের সামনে তুলে নিয়ে গেল, তখন জমিদারের সাথে মিলে যে চেলা ওদের মেরেছিল, সে সবার সামনে সব কথা সবাইকে বলে দিয়েছিল। ওর মাধ্যমে আমরা জানতে পারি কেন ওই বেদে সম্প্রদায়ের আত্মারা জমিদারকে তুলে নিয়ে গেছে। তুই তখন শহরে ছিলি, জমিদার অনেক কষ্ট দিয়ে মেরেছিল ওদের রে। ওরা তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আমরা ভেবেছিলাম জমিদারকে নিয়ে যাবার পর হয়তো ওরা শান্তি পাবে, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে ওদের আত্মা এখনো শান্তি পায়নি, এখনো ফিরে আসে এই নদীতে। এই প্রতিশোধ যেন চলতে থাকবে যুগ যুগান্তর ধরে। ছোট জাত বলে এক অবহেলার শিকার হয় পরিবার যেন এখন প্রতিশোধের নেশায় মেতে উঠেছে। সমাজের প্রতিটা মানুষেরই মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে, কিন্তু কিছু ধনী ব্যক্তির কারণে সেসব মানুষেরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পায় না কেউই। এই গল্প হাজারো মায়ার, যারা ধনী ব্যক্তিদের লালসার শিকার হয়, অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়।